আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি 2025-এর নতুন প্রশ্ন কাঠামো অনুসারে মডেল কোয়েশ্চেন একের সিন প্রথমে যে মডেল কোয়েশ্চেন একের সিন প্রেসেস প্রথমে থাকবে সিন প্রেসেস, অর্থাৎ ইংলিশ ফর টুডের যে বইটা আছে বই থেকে দিবে। সিন প্রেসেস থেকে 7টা এমসিকিউ থাকবে এবং এবং 5টি কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ সিন প্রেসেসটা পড়ে এবং সিনথেসিসের অর্থগুলো বুঝে এমসিকিউ এবং 5টি কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। সিনথেসিসের পর ছোট্ট একটা টেক্সট দেওয়া থাকবে। এই টেক্সটটা পড়ে আবার 3 এবং 4 উত্তর দিতে হবে। যেমন রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 3 অ্যান্ড 4, অর্থাৎ নিচে যে টেক্সটটা আছে এটা পড়তে হবে, এটা পড়ে 3 এবং 4 উত্তর করতে হবে। নকশিকাতা is a kind of embroidered quilt. নকশিকাতা হচ্ছে আ কাইন্ড অফ মানে এক ধরনের, এমব্রয়ডারেড কুইল্ট মানে হচ্ছে নকশা করা কাতা। ওকে, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা উইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। আচ্ছা, অর্থাৎ দ্য নেম ওয়াজ টেকেন অর্থাৎ নামটি নেওয়া হয়েছে নকশা থেকে, যার অর্থ হলো আর্টিস্টিক প্যাটার্ন, অর্থ হচ্ছে শৈল্পিক রূপ। ওকে, It is a kind of traditional craft and said to be indigenous to Bangladesh and West Bengal in India. অর্থাৎ ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল মানে হচ্ছে এটি এক ধরনের ঐতিহ্যবাহী। ট্র্যাডিশনাল অর্থ হলো ঐতিহ্যবাহী, আর ক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প, অর্থাৎ এটি এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প। এবং অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনাস এটা একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ এর যার অর্থ হলো দেশীয়। ওকে, অর্থাৎ এবং বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গের, অর্থাৎ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দেশীয় বলা হয়। The art has been practiced in rural Bengal for centuries. সেঞ্চুরিজ মানে হচ্ছে শত বছর। ওকে, আর রুরাল তো হচ্ছে গ্রাম, অর্থাৎ আর প্র্যাকটিসড মানে হচ্ছে চর্চা। দ্য আর্ট হ্যাজ বিন অর্থাৎ শিল্পটি গ্রাম বাংলায় শত বছর ধরে চর্চা হয়ে আসছে। দ্য নেম নকশিকাতা অর্থাৎ নকশিকাতা নামটি বিকেম পপুলার জনপ্রিয় হয়েছিল আফটার দ্য পোয়েট জসিমুদ্দিনস পোয়েম নকশিকাতার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। পাবলিশড মানে হচ্ছে প্রকাশ হয়েছিল কত সালে? 1929 সালে। কোন কবিতা? নকশিকাতার মাঠ। কবিতাটা কার? জসিমুদ্দিনের। অর্থাৎ নকশিকাতা যে নামটি জনপ্রিয় হয়েছিল কবি জসিমুদ্দিনের নকশিকাতার মাঠ কবিতাটি প্রকাশ হওয়ার পর। ঠিক আছে, ট্র্যাডিশনাল কাতাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। মেড ফর মানে হচ্ছে তৈরি করে, কাদের জন্য? ফর ফ্যামিলি, পরিবারের জন্য। আর ট্র্যাডিশনাল কাতাস মানে হচ্ছে ঐতিহ্যবাহী কাতাগুলো তৈরি করা হয় পরিবারের জন্য। ওল্ড অর নিউ ক্লথ, নতুন এবং হচ্ছে পুরাতন, নতুন ও পুরাতন কাপড়। অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইল্ট মানে হচ্ছে এই কাতাগুলো তৈরিতে নতুন ও পুরাতন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট মানে হচ্ছে এই শিল্পের জন্য। ওকে, অর্থাৎ এই হস্তশিল্পের জন্য বিখ্যাত। কোন জেলা? ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর। ওকে,
এই হস্তশিল্পের জন্য বিখ্যাত। ওকে, নাও ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি। কমার্শিয়ালি অর্থ হচ্ছে বাণিজ্যিকভাবে, আর প্রডিউস উৎপাদন করা হয়, অর্থাৎ এটি বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দ্যাম in many expensive handicraft shops and cities. You can find them, অর্থাৎ তুমি দেখতে পাবে। হ্যান্ডিক্রাফট শপস মানে হচ্ছে হস্তশিল্পের দোকান সমূহ, অর্থাৎ মেনি অনেক, অর্থাৎ তুমি শহরে অনেক দামি হস্তশিল্পের দোকানসমূহ সেগুলো দেখতে পাবে। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিম্যান্ড because of the colorful patterns and designs embroidered on them. অর্থাৎ দ্য কুইলস অর্থাৎ কাঁথাগুলো আর নাও গ্রেট ডিম্যান্ড, ব্যাপক চাহিদা। গ্রেট ডিম্যান্ড অর্থ হচ্ছে ব্যাপক চাহিদা, বিকজ অফ মানে হচ্ছে কারণ ব্যাপক চাহিদা কাঁথাগুলোর উপর রং বেরঙের কারুকাজ এবং নকশার কারণে বর্তমানে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। ওকে, নাও ইন গ্রেট ডিম্যান্ড মানে বর্তমানে এগুলোর ব্যাপক চাহিদা, কারণ হচ্ছে এগুলো অর্থাৎ রং বেরঙের কারুকাজ এবং নকশার কারণে এই কাঁথাগুলোর অনেক চাহিদা বর্তমানে। এখন এই ছোট্ট টেক্সটটা বুঝে এই ছোট্ট টেক্সটটা থেকে আমাকে 3 এবং 4 উত্তর করতে হবে। ওকে, নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ ড্যাশ কুইল্ট। তাহলে আমাকে ফিলিং থেকে বসাতে হবে নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। এখানে বসবে জাস্ট এমব্রয়ডার্ড কুইল্ট, দেখে উত্তরটা শুধু বসাতে হবে। জি, এরপর লেখা আছে দ্য নেম ওয়াজ ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা উইচ মিনস প্যাটার্ন, তার মানে আর্টিস্টিক প্যাটার্ন। ওকে, মানে হচ্ছে শৈল্পিক রূপ, এখানে বসাতে হবে আর্টিস্টিক প্যাটার্ন। তারপর হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ ড্যাশ ক্রাফট, তাহলে এখানে উত্তর হবে ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, সিতে বসবে ট্র্যাডিশনাল ক্রাফট। অ্যান্ড said to be ড্যাশ টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, অর্থাৎ এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দেশীয় বলে। তার মানে আমাকে এখানে said to be কি বসাতে হবে, এখানে said to be ইন্ডিজিনাস, অর্থাৎ দেশীয়। ইন্ডিজিনাস অর্থ হলো দেশীয়, তার মানে দিতে বসবে ইন্ডিজিনাস। এরপর আছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন বাংলা অ্যান্ড সেঞ্চুরি দিছে। ওকে, এখানে আমাকে বসাতে হবে প্র্যাকটিস রুরাল, অর্থাৎ গ্রামে শত শত বছর ধরে এটি গ্রাম বাংলায় চর্চা হয়ে আসতেছে নকশিকাঁথাটি। তাহলে আমাকে এখানে বসাতে হবে রুরাল। ওকে, গ্রাম বাংলা। দ্য নেম নকশিকাঁথা became popular after the poet Jasimuddin's poem নকশিকাঁথার মাঠ was published in 1929. ওকে, নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়েছিল 1929 সালে জসিমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মাঠ কবিতাটি পাবলিশ হওয়ার পর। সো খুবই ইজি, 3 নম্বর আনসার করা খুবই ইজি, ছোট্ট একটা প্রেসেস বুঝলে 3 নম্বর আনসার করা যাবে, দেখে উত্তর। সো এরপর হচ্ছে 4 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম, অর্থাৎ বাংলা শব্দ, সমর্থক শব্দ এবং হচ্ছে বিপরীত শব্দ। সো এটা প্রেসেস থেকেই দিবে শব্দগুলো। সো এখানে এটা যদি আনসার 5-এ 5 পেতে চাও তাহলে একটু ভোকাবুলারি শিখতে হবে। ওকে, যেমন ট্র্যাডিশনালের বলতেছে অ্যান্টোনিম বসাতে, তাহলে ট্র্যাডিশনালের অ্যান্টোনিম ঐতিহ্যগত, তাহলে আমাকে বসাতে হবে মডার্ন বা নিউ। ওকে, আর বি নম্বরে রুরালের সিনোনিম বসাতে বলতেছে, মানে গ্রাম্যর সিনোনিম মানে সমর্থক শব্দ কি হতে পারে, সেটা হচ্ছে রাস্টিক হতে পারে। ওকে, তারপর হচ্ছে পপুলারের অ্যান্টোনিম জনপ্রিয় শব্দের বিপরীত শব্দ কি, তাহলে বসা যাবে আনপপুলার বসাতে পারো,
ইনফেমাস বসাতে পারো, আননোন বসাতে পারো, যে কোনো একটা বসালে হবে। এরপর হচ্ছে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, তাহলে আমি এখানে এক্সপেন্সিভ জায়গায় কস্টলি, যেহেতু এক্সপেন্সিভের সিনোনিম খুঁজতেছে সেজন্য আমাকে বসাতে হবে কস্টলি বা হাই প্রাইসড বা লাক্সারিয়াস। ওকে, এরপর হচ্ছে ইন্ডিজিনাস, ইন্ডিজিনাস অর্থ হচ্ছে দেশীয়, তাহলে আমি বসাতে পারি ফরেন অথবা নন নেটিভ। ওকে, সো খুবই ইজি, মানে হচ্ছে ভোকাবুলারি জানলে খুবই ইজি সিনোনিম অ্যান্টোনিমে আনসার তোলা। ওকে, এরপর থাকবে আনসিন প্রেসেস। এখন এতক্ষণ যেটি করেছি 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে সিন পেসেস, অর্থাৎ প্রথমে একটা পেসেস থাকবে, সেই পেসেস থেকে আমাকে এমসিকিউ সলভ করতে হবে এবং কোয়েশ্চেন দিতে হবে পেসেসটা বুঝে ভালো করে, এবং ছোট্ট একটা টেক্সট থাকবে যেটা ইংলিশ ফর টুডে দেখে, সেখান থেকে আমাকে গ্যাপ ফিলিং করতে হবে এবং সিনোনিম অ্যান্টোনিম করতে হবে। এরপর থাকবে আনসিন প্রেসেস। ওকে, আনসিন প্রেসেস থাকবে, আনসিন প্রেসেস থেকে আমাকে 5, 6, 7 এই 3টা উত্তর করতে হবে। সো আনসিন প্রেসেসটা একটু পড়ে দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ বাংলা লিটারেচার। আচ্ছা, লিটারেচার অর্থ কি? লিটারেচার অর্থ হচ্ছে সাহিত্য। ওকে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অন্যতম শ্রেষ্ঠ কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা লিটারেচার অর্থাৎ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। Bengali culture and literature is unthinkable without the presence of his personality. His personality, আচ্ছা, unthinkable অর্থ কি? অকল্পনীয় বা ভাবা যায় না। Without the presence of his personality, অর্থাৎ তার ব্যক্তিত্ব, তার খ্যাতিমান ব্যক্তি উপস্থিতি ব্যতীত বাংলা সাহিত্য ও সংস্কৃতি অকল্পনীয়। অর্থাৎ যে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া চিন্তা করা যায় না, বিষয়টা তেমন আর কি। He traveled all the branches of fine art equally and successfully. আচ্ছা, এখানে ফাইন আর্ট অর্থ কি? ফাইন আর্ট অর্থ হচ্ছে চারুকলা। আর ট্রাভেলড অর্থ কি? ট্রাভেলড অর্থ ভ্রমণ করেছিল না, ট্রাভেলড অর্থ বিচরণ করেছিল। এখানে ট্রাভেলড অর্থ বোঝাচ্ছে বিচরণ করেছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর চারুকলা শাখায় সমভাবে এবং সফলতার সাথে বিচরণ করেছেন। রবীন্দ্রনাথ ওয়াজ born on 7 May 1861 at জোড়াসাঁকো, কলকাতা, ইন্ডিয়া। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7 মে ভারতের কলকাতায় জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। Tagore's childhood days were mostly confined to the family estate under the watchful eyes of the servants. আচ্ছা, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, চাইল্ডহুড ডেজ শৈশব দিনগুলো, মোস্টলি কনফাইন্ড মানে হচ্ছে সীমাবদ্ধ বা আবদ্ধ, স্টেট অর্থ হচ্ছে ভূসম্পত্তি, আর আন্ডার ওয়াচফুল আইস মানে হচ্ছে সতর্ক নজরদারিতে, অর্থাৎ আর সার্ভেন্ট অর্থ হচ্ছে কর্মচারী। ওকে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব দিনগুলো প্রধানত পারিবারিক মণ্ডলে কর্মচারীদের সতর্ক নজরদারিতে কেটেছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে এই শৈশবকালটা কাটিয়েছিল পারিবারিক পরিমণ্ডলে। ওকে, এবং কর্মচারীদের সতর্ক নজরদারিতে কেটেছে। ওকে, আন্ডার ওয়াচফুল আইস মানে হচ্ছে সতর্ক নজরদারিতে। হি লস্ট সে হারিয়েছে হিজ মাদার তার মাকে, হোয়েন হি ওয়াজ অনলি 13 অর্থাৎ তিনি মাত্র 13 বছর বয়সে তার মাকে হারান। অ্যাট দ্য এজ অফ 22 অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 22 বছর, অন 9 ডিসেম্বর 1883 ঠাকুর ম্যারিড মৃণালিনী। আচ্ছা, ঠাকুর বিবাহ করেছিল কত সালে? 1883 সালে 9 ডিসেম্বর। 22 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর মৃণালিনীকে বিয়ে করেন।
হি হ্যাড রিসিভড নোবেল প্রাইজ ইন 1913, অর্থাৎ 1913 সালে কিসের জন্য পেয়েছিল নোবেল প্রাইজ? ফর দ্য গীতাঞ্জলি, গীতাঞ্জলির জন্য 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছিল? পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছিল। অ্যান্ড ইন্ট্রোডিউসড, অর্থাৎ পরিচয় করিয়ে দেন, বেঙ্গলিজ টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বাঙালিকে পৃথিবীর অনন্য স্থানে পরিচয় করিয়ে দেন। In 1915, he was bestowed a knighthood by the British. আচ্ছা, bestowed অর্থ কি? bestowed অর্থ হচ্ছে ভূষিত হওয়া, ওকে। আর নাইটহুড উপাধি, নাইটহুড উপাধি, ঠিক আছে। অর্থাৎ 1915 সালে তিনি ব্রিটিশ কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হন। রবীন্দ্রনাথ ঠাকুর died in 1941 at age of the 80, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মারা যায় 1941 সালে 80 বছর বয়সে। উই রিমেম্বার হিম, আমরা তাকে স্মরণ করি। উইথ গ্রেট রেসপেক্ট, অর্থাৎ আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এরপর হচ্ছে আমরা আনসিন পেজেসটা পড়ব, পড়ে ভালো করে বুঝে আমরা কি করব, নিচের যে টেবলটা থাকবে টেবলটা আমরা পূরণ করব। ওরা বলে দিয়েছে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভিন দ্য পেজেস, অর্থাৎ পেজেসের ইনফরমেশন থেকে আমাকে টেবলটা পূরণ করতে হবে। টেবল পূরণ করার নিয়ম হচ্ছে প্রথমে থাকবে ইভেন্ট, মানে কোনো একটা ঘটনা, তোমাকে ঘটনা বসাতে হবে এখানে। তারপর থাকবে প্লেস, প্লেস মানে ঘটনা, এই যে একটা প্লেসেস আছে প্লেসেসের স্থানগুলো বসাতে হবে প্লেস। এরপর হচ্ছে ইয়ার বা টাইম, অর্থাৎ এখানে যে ঘটনা হয়েছে ঘটনাটা বসাবে, ঘটনাটা সাল বসাতে হবে এইদিকে, ওকে। সো রবীন্দ্রনাথ ওয়াজ ব্রন, তো রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন, এখানে প্লেস বোঝাচ্ছে, তার মানে আমাকে স্থান বসাতে হবে এখানে, হয় কলকাতা, না হয় জোড়াসাঁকো, না হয় ইন্ডিয়া, তার মানে আমাকে এখানে কোনো একটা বসাতে হবে। সেটা প্রেসেসে অলরেডি দেওয়া আছে। কোথায় এটা? প্রেসেসে এইখানে জোড়াসাঁকো বসাবো, আর না হলে কলকাতা অথবা ইন্ডিয়া, এই তিনটা থেকে একটা এখানে বসাতে হবে। এবং হচ্ছে টাইম অলরেডি দেওয়া আছে 1861 সাল, তার মানে আমাকে এখানে কিছু বসাতে হবে না। এরপর হচ্ছে হিজ মাদার ডেট, তার মা তিনি যে তার মাকে হারিয়েছিল, তো কত সালে হারিয়েছিল সেটা কিন্তু পেসেসে উল্লেখিত নেই, শুধু পেসেসে উল্লেখিত আছে হি লস্ট হিজ মাদার হোয়েন হি ওয়াজ অনলি 13, অর্থাৎ সে তার মাকে হারিয়েছিল যখন তার বয়স 13 বছর ছিল। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এখানে আমরা সাল বসাতে হবে, তাহলে আমরা কি সাল কত বসাবো? তাহলে 1861, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে। 1861 সালের সাথে 13 যোগ করে দিই, তাহলে 1861 সালে সাথে যদি 13 যোগ করে দিই তাহলে 1874 সাল। তাহলে এখানে আমার থেকে বসাতে হবে ডবল আইতে 1874 সাল, ওকে। এরপর এখানে ড্যাশ দেওয়া আছে, ইভেন্টে কোনো কিছু নেই, প্লেসে কোনো কিছু নেই, কিন্তু সাল দেওয়া আছে একটা ইয়ারে এসে একটা সাল দেওয়া আছে, সালটা হচ্ছে 1883। তাহলে 1883 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন? তাহলে 1883 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহ করেছিলেন, তার মানে হি ম্যারেড মৃণালিনী। তা আমাকে ইভেন্টে বসাতে হবে ত্রিফলা এ, হি ম্যারেড মৃণালিনী। 1800 একটা ক্লু দেওয়া আছে ইয়ারে। এরপর হচ্ছে হি ওয়াজ বেস্টুড নাইটহুড, অর্থাৎ নাইটহুড উপাধি কখন পেয়েছিল? প্লেসে দেওয়া নেই, ইয়ারে দেওয়া আছে, ইয়ারে এখানে ড্যাশ দেওয়া আছে আইবি। তো নাইটহুড উপাধি পেয়েছিল কত সালে? হি বেস্টুড, এই তো বেস্টুড আর নাইটহুড আর 1915 সালে, তার মানে আমাকে এখানে বসাতে হবে 1915 সালে। ইন 1915 হি ওয়াজ বেস্টুড আর নাইটহুড বাই ব্রিটিশ, ওকে। অর্থাৎ ব্রিটিশ দ্বারা কি পেয়েছিল? বেস্ট নাইটহুড উপাধি ভূষিত হয়েছিল 1915 সালে। এরপর হচ্ছে ইভেন্টে কিচ্ছু দেওয়া নেই, ইভেন্ট ড্যাশ, প্লেসও কিছু নেই, এমনি শুধু একটা সাল দেওয়া আছে 1913 সাল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে কোনো একটা ঘটানো হয়েছিল, সেটি হচ্ছে হি হ্যাড রিসিভড নোবেল প্রাইজ ইন 1913, অর্থাৎ 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজে ভূষিত হন, তার মানে আমাকে এখানে বসাতে হবে নোবেল প্রাইজ, ওকে। মানে ছোট্ট একটা আনসিন পেজেস পরে আমাকে টেবলটা
কমপ্লিট করতে হবে। যেখানে ইভেন্ট লিখে দেবো, যেখানে প্লেস বসাই দেবো কোনো একটা স্থানের নাম, আর এখানে ইভেন্ট কোনো একটা ঘটনা, এবং হচ্ছে সেই ঘটনার সাল এখানে বসাতে হবে। এরপর হচ্ছে আনসিন পেসেসটা পড়ে ট্রু ফলস করতে হবে। প্রথমে একটা টেবল কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে ট্রু ফলসে কী দেওয়া আছে? ট্রু ফলস প্রথমে দেওয়া আছে রবীন্দ্রনাথ চাইল্ডহুড ওয়াজ কেয়ারফ্রি, অর্থাৎ রবীন্দ্রনাথ শৈশব ছিল কি দুশ্চিন্তামুক্ত, কেয়ারফ্রি ছিল, নাকি আন্ডার ওয়াচফুল আইস ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের যে শৈশবকাল কাটিয়েছিল সেটা হচ্ছে পারিবারিক মণ্ডলে কাটিয়েছিল, তাই তো, এবং কর্মচারীদের সতর্ক নজরদারিতে কাটিয়েছিল, তার মানে এটা ফলস হবে। ওকে, নাম্বার হবে ফলস। হিজ মাদার ডেট, তার মা মৃত্যুবরণ করেছিল কখন? হোয়েন হি ওয়াজ 30, যখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 30 মানে 30 বছর ছিল, নাকি 13 বছর ছিল? তার মানে 13 বছর ছিল। ওকে, 13 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তার মাকে হারান, তার মানে এটাও ফলস। তারপর হচ্ছে হি অ্যানরিচড অর্থ কি আগে এটা বুঝতে হবে। অ্যানরিচড অর্থ হচ্ছে সুশোভিত করা, ওকে, সমৃদ্ধ করা বা সুশোভিত করা। তাহলে হি অ্যানরিচড মানে তিনি সুশোভিত করেছিল বা সজ্জিত করেছিল আওয়ার বেঙ্গলি লিটারেচার, অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যকে। আসলে এটা ট্রু। ওকে, তার মানে সি নাম্বার হবে ট্রু। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1923, অর্থাৎ তিনি কি নোবেল প্রাইজ পেয়েছিল 1923 সালে নাকি 1913 সালে? তার মানে এটা একটা ফলস, এটা ফলস হবে। 1913 সালে পেয়েছিল, 1923 সালে না। এরপর হচ্ছে হি পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে মারা গিয়েছিল, পরলোক গমন করেছিল আর কি, 1941 সালে। তার মানে এটা একদম রাইট একটা ইনফরমেশন। ওকে, অর্থাৎ 1941 সালে পরলোক গমন করে রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর বয়সে। সো আনসিন প্লেসেস থেকে যে আনসগুলো করতে হবে, প্রথমে একটা টেবল করতে হবে, এরপর হচ্ছে ট্রু ফলস, এরপর হচ্ছে একটা সামারি লিখতে হবে। সামারি, রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ পেসেস। একটা সামারির জন্য 4 থেকে 5 লাইন একটা সামারি লিখবে, সেটার জন্য 10 নম্বর থাকবে। আনসিন পেসেসটা ভালো করে বুঝে সুন্দর করে একটা সামারি লিখবে। ওকে, সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।